আমরা 5 জন এক শীতের দুপুরে পূর্বাঞ্চল এক্সপ্রেস ধরে রওনা দিয়েছিলাম গোরখপুরের উদ্দেশ্যে। আমাদের গন্তব্যস্থল ছিল গোরখপুর থেকে 60 কিলোমিটার দূরে কুশীনগর, বুদ্ধদেবের দেহত্যাগের স্থান। সেখান থেকে লুম্বিনী, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেখান থেকে পিঁপড়াহাওয়া, যেটিকে ভারতবর্ষের ঐতিহাসিকেরা কপিলাবস্তু বলছেন, এবং গোরখপুরের গোরখনাথজির মন্দির দর্শন। ট্রেনটি খুব একটা ভালো না হলেও 1 ঘন্টা লেটে সকাল 9টা নাগাদ গোরখপুর পৌঁছে দিল। আইআরসিটিসির ডরমেটরি বুক করাই ছিল। সেখানে 3 ঘন্টার জন্য আমরা 150 টাকা ভাড়া দিয়ে থাকলাম। স্নান টান সেরে স্টেশনের সামনে থেকে রুটি আর তরকারি খেয়ে বেরিয়ে পড়া গেল কুশীনগরের উদ্দেশ্যে। আমাদের একটি আর্টিকা ভাড়া করা হয়েছিল 2 দিনের জন্য। ড্রাইভারের থাকা, খাওয়া, টোল, পার্কিং সব মিলিয়ে 12,000 টাকা। রাস্তা ভালোই, চারপাশে শালের জঙ্গলের মধ্যে দিয়ে চললো আমাদের গাড়ি। পাঠ্যপুস্তকে বহুবার পড়া সেই কুশীনগরের আগের নাম ছিল কুশীনারা বা কুশাবতী। বুদ্ধদেবের সময় এখানে মল্ল রাজারা রাজত্ব করতেন। 1200 খ্রিস্টাব্দ নাগাদ মুসলিম আক্রমণে কুশীনারা ধ্বংস হয়ে যায়। কেন যে বুদ্ধদেব কুশীনগরে তার মহাপ্রয়াণের স্থান নির্বাচন করেছিলেন, এই প্রশ্ন আমার মনে বহুবার জেগেছে। কয়েক বছর আগে কেশারিয়া স্তূপ ঘুরে গিয়েছিলাম, তাই শেষটা দেখার জন্য প্রাণ ব্যাকুল ছিল। কেউ বলেন তিনি জানতেন কোনো বড় রাজার রাজত্বে দেহত্যাগ করলে তার দেহ অস্থিভস্ম ভাগ হতো না। কেউ বলেন কুশীনারায় সেই সময়ে 120 বছর বয়স্ক ব্রাহ্মণ যোগী সুব্রত বাস করত। তিনি নিজে বলেছিলেন, এই স্থান আমার খুব চেনা, এই স্থানে 6 বার আমি পূর্বে দেহত্যাগ করেছি। কুশীনগর বেশ ছিমছাম শহর। বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি থেকে জানা যায় বৈশালী থেকে পাবা গ্রাম পর্যন্ত দীর্ঘ পথ এসে তথাগত ক্লান্ত হয়ে পড়েছিলেন। তখন তার বয়স 80। ইতিমধ্যেই গত হয়েছেন 2 প্রিয় শিষ্য, সারিপুত্র আর মহামৌদগল্যায়। অনাথপিণ্ডদ সুজাতা কেউই ইহজগতে নেই। মারা গিয়েছেন মাসি গৌতমী, পূর্বাশ্রমের স্ত্রী যশোধরা, পুত্র রাহুল। এবার তাই বৈশালীতেই তিনি ঘোষণা করে দিয়েছিলেন তিনি আর এই দেহ রাখবেন না। নিকটস্থ পাবা গ্রামে পৌঁছে আশ্রয় নিলেন চুন্ড নামক এক কর্মকারের আম্রকাননে। তার আমন্ত্রণে সশিষ্য খেতে বসলেন। তাকে খেতে দেওয়া হলো সুপর মধ্যবর তরকারি, বিশেষ কন্দ জাতীয় আলু। তথাগত বললেন, চুন্ড, এটা আমি খাবো, কিন্তু এটা আর অপর কাউকে দিও না। এরপর চুন্ডকে কিছু উপদেশ দিয়ে শিষ্য আনন্দের সাথে যাত্রা করলেন কুশীনগরের উদ্দেশ্যে। আজও বহু মানুষ নিকটস্থ পাবা গ্রামের সেই স্থান দর্শনে যান। আমরা সময়াভাবের কারণে যেতে পারিনি। আমাদের গাড়ি এসে থামল মহাপরিনির্বাণ মন্দিরের সামনে। পথশ্রমে আর অসুস্থতায় শ্রান্ত দেহে তথাগত বললেন, আনন্দ, আমায় একটু বসিয়ে দাও, একটু জল দিতে পারো? আমরা সেই স্থানটিতে পরে যাব। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আনন্দকে বললেন, আমাকে হিরণ্যবতী নদীর তীরে 2টি শাল গাছের মাঝে একটি কাপড় বিছিয়ে শুইয়ে দাও। সেখানে তাকে শুইয়ে দেওয়া হলো। এই সেই স্থান। তখন গ্রীষ্মকাল, আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, কৃষকেরা বাড়ি ফিরে এসেছে। তথাগত আনন্দকে বললেন, আনন্দ, আমার যাবার সময় হয়ে এলো। চুন্ডের খাবার খেয়ে আমার মৃত্যু হলো বলে চুন্ডকে যেন কিছু বলো না। চারিদিক নিস্তব্ধ। অসময়ে শাল গাছ 2টি ফুলে ভরে উঠেছিল। পাখা দিয়ে বাতাস করছিলেন আনন্দ। তথাগত মৃদুস্বরে আনন্দকে বললেন, তার নির্বাণের পর তার অনুগামীরা যেন স্তূপ নির্মাণ করে নিজেরা নির্বাণের চেষ্টা করে। তারা যেন তার জন্মস্থান লুম্বিনী, নির্বাণ ক্ষেত্র বুদ্ধগয়া, প্রথম উপদেশের স্থল সারনাথ এবং মহাপরিনির্বাণ স্থল কুশীনগর ভক্তি সহকারে ভ্রমণ করে। এতে তাদের নির্বাণের পথ সুগম হবে। এরপর মেয়েদের প্রতি ব্যবহারের বিষয়ে কিছু উপদেশ দিলেন। আর আনন্দ তথাগতকে জিজ্ঞাসা করলেন, দেহত্যাগের পর আপনার এই শরীরটা নিয়ে আমরা কি করব প্রভু? তথাগত বললেন, যেমন ভাবে একজন রাজ চক্রবর্তী সম্রাটের শেষকৃত্য সম্পন্ন করা হয়, সেই রকমই করবে। আনন্দের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছিল। অন্য ভিক্ষুরাও নিঃশব্দে কাঁদছিলেন। এই সময় তিনি পরিব্রাজক সুবদ্ধকে শেষ উপদেশ প্রদান করেন।
এই সুবদ্ধই তার শেষ শিষ্য। রাত্রি শেষ প্রহরে বুদ্ধ বার সমাধিস্থ হতে লাগলেন। চতুর্থবারের সমাধি আর ভাঙল না। প্রাজ্ঞ শিষ্য অনুরুদ্ধ ভিক্ষুগণকে উদ্দেশ্য করে বললেন, আমাদের প্রিয় ভগবান বুদ্ধ চির আনন্দভাবে গ্রহণ করেছেন, তিনি আর ফিরবেন না। সেইখানে নির্মিত হয়েছে এই মন্দির। পাশে একাধিক প্রাচীন বৌদ্ধ মঠের ভগ্নাবশেষ, পেছনে নির্বাণ চৈত্য। উৎখননের সময় এই সমস্ত মাটির নিচে একটি গর্ভগৃহ পাওয়া গিয়েছিল। এখান থেকে একটি কপার প্লেটও পাওয়া যায়, যা বুদ্ধদেবের তিরোধানের স্থানকে চিহ্নিত করে। একটি ধ্যানরত বুদ্ধ মূর্তি, ছোট চৈত্য, পঞ্চম শতাব্দীর বহু কিছু পাওয়া গিয়েছিল। শায়িত মূর্তিটি গুপ্তযুগে কোনো হরিবালা নামের কেউ দান করে। বর্তমান মন্দিরটি বার্মার বৌদ্ধ ভক্তদের অর্থে নির্মিত। এর পাশেই রয়েছে মাথাকুমার মন্দির। এই স্থানেই বুদ্ধদেব পাবা গ্রাম থেকে এসে বিশ্রাম নিয়েছিলেন এবং জল খেয়েছিলেন। মন্দিরে বড় একটি ভূমিস্পর্শ মুদ্রার দশম একাদশ শতাব্দী নির্মিত বুদ্ধদেবের মূর্তি রাখা আছে। মন্দিরটি 1927 সালে নির্মিত হলেও এই স্থানে খনন কার্য চালিয়ে বহু ঐতিহাসিক নিদর্শন পাওয়া গেছে। আমরা হেঁটে হেঁটে এগিয়ে গেলাম কুশীনগর মিউজিয়ামের দিকে। 1992-93 সাল নাগাদ এটির উদ্বোধন হয়েছিল। অনেক কুশীনগর অন্যান্য বহু স্থানের প্রাচীন নিদর্শন এখানে রক্ষিত হয়েছে, তবে ওয়েল মেনটেন নয়। আলোর ব্যবস্থা খুব খারাপ। যাই হোক, ফিরে আসি আমাদের পুরনো গল্পে। বুদ্ধদেবের মৃত্যুর সংবাদ বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়তে লাগলো। মল্লরাজ পরিবার, সাধারণ মানুষ হাহাকার করে ছুটে আসতে লাগলো শাল কাননে। এরপর 7 দিন ধরে তথাগতের দেহ বহু দামি কাপড়ে মুড়ে, সুগন্ধি তেল, চন্দন, অগরু মাখিয়ে তামার পাত্রে রেখে দেওয়া হলো দূর দূরান্তের দর্শনার্থীদের জন্য। অহরাত্র ধর্মীয় সঙ্গীত, নৃত্য, স্তোত্রপাঠ, ফুলের গন্ধে এক অপূর্ব মিলন ক্ষেত্রে পরিণত হলো। 7ম দিনে মল্লভূমির 8 জন মল্ল প্রধান স্নান করে, নতুন বস্ত্র ও রাজমুকুট পরিধান করে তথাগতের দেহ তুলতে গিয়ে কিছুতেই তুলতে পারলেন না। এর কারণ দুটো শোনা যায়। একটি হলো, শিষ্য অনুরুদ্ধ বলেছিলেন, আপনারা যে স্থানে দেহ সংস্কার করতে চাইছেন সেখানে এই সব দেহ যেতে চাইছে না। এরপর নাকি মুকুট বন্ধন চৈত্যে নিয়ে আসা হয়। আর একটা মত হলো, বুদ্ধদেবের আর এক প্রিয় শিষ্য মহাকাশ্যপ 500 শ্রমণ নিয়ে আজীবক সহ কুশীনগরে আসছিলেন তথাগতকে শেষ দেখার জন্য। সেই জন্যেই নাকি ওই সব দেহ ওঠানো যায়নি। যাই হোক, শেষ পর্যন্ত অনুরুদ্ধের পরামর্শ মতো তথাগতের দেহকে তুলে মুকুট বন্ধন চৈত্যের দিকে যাত্রা শুরু করে বিরাট জনতার মিছিল। সেখানে মহাকাশ্যপ সহ 500 শ্রমণ শ্রদ্ধা জানান। তারপর তথাগতের চিতা আপনা হতেই জ্বলে ওঠে। বর্তমানে এই স্তূপের নাম রামভার স্তূপ। মুকুট বন্ধন চৈত্য মানে এখানে রাজাদের আগে অভিষেক হতো এবং মুকুট পরানো হতো। কুশীনগরে বিভিন্ন দেশের মনস্ট্রি আছে। আমরা আর সেগুলি দেখতে যাইনি, কারণ আজই আমাদের ভারত নেপাল বর্ডার ক্রস করে পৌঁছতে হবে লুম্বিনীতে। তাই আমরা রাস্তাতেই খেয়ে নিলাম। কুশীনগর থেকে সুনৌলি বর্ডার পর্যন্ত রাস্তা গুগল ম্যাপে দেখালেও আমাদের ড্রাইভার সেই পথে যেতে রাজি হলেন না। তিনি পুনরায় গোরখপুরে ফিরে এসে গোরখপুর থেকে সুনৌলি বর্ডার যাবার রাস্তা ধরলেন। এতে জার্নি টাইম কিছুটা বেড়ে গেল, তবে রাস্তা খুবই ভালো। আমরা প্রায় 7টা নাগাদ সুনৌলি বর্ডার ক্রস করলাম। ভারতের বিএসএফ ভোটার কার্ড দেখলো এবং ব্যাগ চেক করলো। অপরদিকে নেপালে ঢুকে আমাদের ড্রাইভার ছুটলেন গাড়ির পারমিশন করাতে। আমাদের আর্টিকা গাড়ির জন্য লাগলো 400 টাকা। বর্ডারে এইসব কাজ করতে একটু সময় লাগে। যাই হোক, আমরা 8:30টার মধ্যে পৌঁছে গেলাম লুম্বিনী পার্কের গায়ে এক হোটেলে। ভালোই ঠান্ডা পড়েছে, হোটেলটিও বেশ ভালো।
কিছু দর কষাকষির পর 1200 টাকায় দুটো ডবল বেডরুম পাওয়া গেল, তার মধ্যে একটি ট্রিপল বেড। এখন অফ সিজন, তাই একটু সস্তা। রাতে বাইরে রুটি তরকারি খেয়ে সেদিনকার মতো যাত্রা বিরতি। এখানে ভারতীয় টাকার চল আছে, আমরা কোনো নেপালি টাকা এক্সচেঞ্জ করিনি। ভারতের বড় নোট চালাতে অসুবিধা হয়, তবে 100 টাকা বা তার নিচের নোট চালাতে কোনো অসুবিধে নেই। পরের দিন 7টার মধ্যে একটি টোটো ঠিক করে বেরিয়ে পড়া গেল। হোটেলের সামনে থেকেই টোটোগুলি ছাড়ে। 600 টাকা একটা টোটোওয়ালা আমাদের সাথে রফা করলো। 3 ঘন্টার জন্য সে সমস্ত মন্দির ঘুরিয়ে দেবে। হালকা কুয়াশা, কনকনে ঠান্ডার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম মায়াদেবী মন্দিরের দিকে। বুদ্ধদেবের সময় লুম্বিনী উদ্যান কপিলাবস্তু রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। 1896 সালে আসল জন্মস্থানটি আবিষ্কৃত হয়। হিউয়েনসাং এবং ফাইয়েন দুজনেই এই স্থান ভ্রমণ করেন। অপূর্ব প্রাকৃতিক পরিবেশে উদ্যানস্থলটি প্রায় 5 কিলোমিটার লম্বা এবং 1.5 কিলোমিটার চওড়া। ভেতরে নৌকো বিহারের ব্যবস্থা আছে। প্রবেশ পথেই পড়বে ইউনেস্কো পিস ফ্লেম। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। বৌদ্ধ ধর্মগ্রন্থগুলির মতে কপিলাবস্তুর শাক্য বংশের মহারানী শুদ্ধোধনের স্ত্রী মায়াদেবী তার বাপের বাড়ি কৌল্য রাজ্যে দেবদহ যাবার পথে এখানে বিশ্রাম নিতে দাঁড়িয়েছিলেন। তারপর উদ্যানে সামান্য ঘোরাঘুরি করলেন এবং সামনে একটি সুন্দর পুকুরে স্নান করলেন। স্নানের পর 25 পা উত্তর দিকে হাঁটতেই তার গর্ভ যন্ত্রণা শুরু হলো। তিনি যন্ত্রণায় একটি শাল গাছের ডাল চেপে ধরে দাঁড়িয়ে পড়লেন আর জন্মগ্রহণ করলেন ফুটফুটে ছোট্ট রাজকুমার সিদ্ধার্থ। ভক্তেরা বলেন জন্মেই নাকি তিনি 7 পা হেঁটে গিয়েছিলেন। আমরা 50 টাকা প্রতি জনা দিয়ে টিকিট কেটে খালি পায়ে এগিয়ে চললাম মূল মন্দিরের দিকে। আশেপাশে অজস্র প্রাচীন ইটের ধ্বংসাবশেষ। প্রিয়দর্শী অশোক এই স্থানে 249 খ্রিস্টপূর্বাব্দে তার সিংহাসন আরোহণের 20তম বর্ষে এই স্তম্ভটি স্থাপন করেন। এতে লেখা আছে, এটি বুদ্ধ শাক্যমুনির জন্মস্থান। এই গ্রামে যারা থাকেন তাদের কোনো রাজকর দিতে হবে না। চাষের ক্ষেত্রেও খরচের 1/8 মধ্যে 7 ভাগ রাজ্য বহন করবে, ইত্যাদি। বর্তমানে স্তম্ভটির মাথাটি ভেঙে গেছে। মায়াদেবী মন্দিরের মধ্যেই বুদ্ধদেবের আসল জন্মস্থানটি অবস্থিত। এখানে মাটির নিচে স্তরে স্তরে বিভিন্ন সময়ে নির্মিত মায়াদেবী মন্দিরের ধ্বংসস্তূপ পাওয়া গেছে। সবচেয়ে প্রাচীন মন্দিরটি পাওয়া গেছে 500 খ্রিস্টপূর্বাব্দের। বুদ্ধদেবের ভূমিষ্ঠ হবার স্থানের উপরে কাঁচের বাক্সে একটি বিশেষ চিহ্নিত পাথর রাখা আছে। নির্দিষ্ট স্থানটি আবিষ্কার হয়েছে 1996-এ। ভেতরে ছবি তোলা বারণ। এই ভগ্ন প্রস্তর মূর্তিটি মায়াদেবী মন্দিরের ভেতরের দেওয়ালে গায়ে রক্ষিত আছে। এখানে দেখা যাচ্ছে মায়াদেবী একটি গাছের ডাল ধরে দাঁড়িয়ে আছেন এবং বুদ্ধদেব জন্মগ্রহণ করেছেন। মায়াদেবী পাশে রয়েছেন তার বোন গৌতমী। দুজন স্বর্গীয় দূত স্বাগত জানাচ্ছেন এবং শিশু বুদ্ধদেব একটি পদ্মের উপর দাঁড়িয়ে আছেন। অপূর্ব মায়াদেবী মন্দির দর্শন করে আমরা টোটো ধরে বিভিন্ন দেশের মনেস্ট্রিগুলি দেখতে লাগলাম। পুরো এলাকা জুড়ে প্রাচীন বর্ণনা এবং আধুনিকতার ছোঁয়ায় নতুন করে লুম্বিনী উদ্যান তৈরির কাজ চলছে। পাশেই গৌতম বুদ্ধ এয়ারপোর্ট রয়েছে, বা গোরখপুর এয়ারপোর্ট থেকেও লুম্বিনী আসা যায়। আমরা লুম্বিনী মিউজিয়াম দেখে 10:30 নাগাদ হোটেলে চলে এলাম। বর্তমানে মিউজিয়ামটি তেমন ভালো নয়। আমাদের আর্টিকা এগিয়ে চলল পরবর্তী গন্তব্যস্থল পিপ্রাহাওয়ার দিকে, যাকে বর্তমানে ভারতীয় ঐতিহাসিকগণ কপিলাবস্তু বলে প্রচার করছেন। এবার আর সুনৌলি চেকপোস্ট নয়, চাকারচৌদা চেকপোস্ট দিয়ে আমরা ভারতবর্ষে প্রবেশ করলাম। এতে রাস্তা একটু কমলো। লুম্বিনী থেকে পিপ্রাহাওয়ার দূরত্ব প্রায় 40 কিলোমিটার। আমাদের গাড়ি মূল রাস্তা থেকে বাম দিকে একটি সরু রাস্তায় ঢুকে দাঁড়ালো গনৌরিয়া মঠ কমপ্লেক্সের সামনে।
বিরাট এলাকা পাঁচিল দ্বারা পরিবৃত। এটিকে খনন কার্য চালিয়ে এএসআই এর ঐতিহাসিক KM শ্রীবাস্তব মঠ, উঠান, কুয়া, 30টির বেশি ঘর, পাত্র, কালা নামক চাল এবং একাধিক কুষাণ যুগের লিপি আবিষ্কার করেন, যাতে লেখা ছিল মহান কপিলাবস্তু সন্ন্যাসী সম্প্রদায়। এরপরই ভারতবর্ষের ঐতিহাসিকেরা দাবি করতে থাকেন আসল কপিলাবস্তু সেখানে সিদ্ধার্থ তার জীবনের 29 বছর কাটিয়েছিলেন, সেটি আসলে এখানে। কারণ লুম্বিনী থেকে বর্তমান পিঁপড়াহাওয়ার দূরত্ব সোজাসুজি 9 মাইল। এতকাল ফুয়েরার এবং PC মুখার্জি দ্বারা আবিষ্কৃত লুম্বিনী থেকে 15 কিলোমিটার দূরে নেপালের টিলাউরিকোটকেই প্রাচীন কপিলাবস্তু হিসেবে চিহ্নিত করা হতো। গনোয়ারিয়া থেকে আমাদের গাড়ি 2-2.5 কিলোমিটার দূরে পিঁপড়াহাওয়ার মূল স্তূপের কাছে পৌঁছল। টিকিট কেটে ভেতরে প্রবেশ করতেই চোখ জুড়োনো বিরাট বিরাট অট্টালিকা এবং স্তূপের ভগ্নাবশেষ। 1896-97 সাল নাগাদ উইলিয়াম পেপ্পে, যিনি এই জমির মালিক ছিলেন, তিনি বন্ধু ভিনসেন্ট স্মিথের পরামর্শে খনন কার্য চালিয়ে বিরাট স্তূপটির কেন্দ্রে 18 ফুট নিচে একটি কাঠের সিন্ধুকে পাথরের পাত্রে বুদ্ধদেবের চিতাভস্য, অস্থি, সোনারূপার অলঙ্কার, 1800 মতো দামি পাথর প্রভৃতি পান। পাত্রের গায়ে ব্রাহ্মী লিপিতে লেখা ছিল প্রসিদ্ধ শাক্য ভাইদের, বোনেদের, পুত্রদের এবং স্ত্রীদের প্রভু বুদ্ধের দেহাবশেষের এই অধিষ্ঠান। পেপ্পের এই পাত্রসহ কিছুটা দেহাবশেষ কলকাতা মিউজিয়ামে বর্তমানে রক্ষিত আছে। বাকি অংশ নিয়ে তিনি ইংল্যান্ডে চলে যান। পরবর্তীকালে ব্রিটিশ সরকার থাইল্যান্ড, মায়ানমার, শ্রীলঙ্কা প্রভৃতি বিভিন্ন দেশের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে এই দেহাবশেষ দান করে দেন। বাকি অংশ পেপ্পের পরিবারের কাছেই ছিল। 1970 সালে এএসআই এর KM শ্রীবাস্তব আরও গভীরে খনন কার্য চালিয়ে সফট স্টোনের আরও 2টি পাত্র পান, যার মধ্যে বুদ্ধের আরও অস্থিভস্য রক্ষিত ছিল। বর্তমানে দিল্লি মিউজিয়ামে এগুলি রক্ষিত আছে। ভারত সরকার প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশে ওই অস্থিভস্য সেখানকার বৌদ্ধ সম্প্রদায়ের মানুষদের দর্শনের জন্য পাঠান। তিনি বলেন, স্তূপটি 3 বারে নির্মিত হয়েছে। প্রথমবার একটি ছোট স্তূপ সাকুরা তৈরি করেন 500 থেকে 400 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। সেটিকে আরও বড় করেন প্রিয়দর্শী অশোক এবং শেষের স্কোয়ার প্ল্যাটফর্মটি তৈরি হয় কুষাণ যুগে। পেপ্পে যে পাত্রটি পেয়েছিলেন সেটি অশোকের বানানো অংশ থেকে প্রাপ্ত। এছাড়াও একাধিক তাম্রফলক এবং মূর্তি শ্রীবাস্তব পেয়েছিলেন। ইতিমধ্যে হঠাৎ পেপ্পে পরিবারের সদস্যরা 2025 সালে ইংল্যান্ডের একটি অকশন হাউস থেকে তাদের জিম্মায় থাকা দেহাস্থির শেষ অংশটি নিলামে তোলে। কয়েক কোটি টাকা দাম ওঠে। ভারত সরকার সঙ্গে সঙ্গে ব্রিটিশ সরকারকে বিষয়টি জানায়। বুদ্ধদেবের দেহাস্থি নিলামে তোলার জিনিস নয়, ওটি সর্বসাধারণের দর্শনের জন্য ভারতের হাতে তুলে দেওয়া হোক। বর্তমানে সেটি ভারতে এসে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1 জানুয়ারি 2026 দিল্লির কিল্লা রায়পিথোরা কালচারাল কমপ্লেক্সে ইংল্যান্ড থেকে আনা মহাপবিত্র পিঁপড়াহাওয়ার রেলিক দর্শনের শুভ উদ্বোধন করেন। প্রদর্শনীটির নাম দেওয়া হয়েছে দি লাইট অব দ্য লোটাস, রেলিক্স অব দ্য অ্যাওয়াকেন্ড ওয়ান। এই প্রদর্শনীটি 6 মাস চলবে। শোনা যাচ্ছে তারপরে এটিকে পিঁপড়াহাওয়ায় পুনরায় স্থাপন করা হবে। গনোয়ারিয়া এবং পিঁপড়াহাওয়ার মধ্যে সিদ্ধার্থ বিশ্ববিদ্যালয় কমপ্লেক্সের ভিতরে কপিলাবস্তু মিউজিয়ামটি চমৎকার। গত কয়েক বছরে এখানে দেশি বিদেশি পর্যটকদের সংখ্যা অনেক বেড়ে গেছে। মিউজিয়াম স্টাফেদের ব্যবহারও অত্যন্ত আন্তরিক। আমাদের মিউজিয়ামের ভিতরে একটি অডিটোরিয়ামে এখানকার একটি সংক্ষিপ্ত ভিডিও দেখানো হলো। প্রতিটি গ্যালারিতে মিউজিয়াম কর্মীরা উৎসাহীদের ইতিহাস বুঝতে সাহায্য করছেন। এখানে খ্রিস্টপূর্ব 8ম শতাব্দী থেকে খ্রিস্টীয় 5ম শতাব্দীর নিদর্শন প্রদর্শিত হয়েছে, যেগুলো এই পিঁপড়াহাওয়া এবং গানোয়ারিয়া স্তূপের তলার থেকে পাওয়া গেছে। অবশ্য গুরুত্বের কারণে আসল নিদর্শনগুলি কলকাতা মিউজিয়াম, লখনৌ মিউজিয়াম এবং দিল্লি মিউজিয়ামে
হাই সিকিউরিটির মধ্যে রাখা হয়েছে। গবেষক ছাড়া আর কাউকে এখনো পর্যন্ত সেগুলো সব দেখতে দেওয়া হয় না। এই মিউজিয়ামটিতে পিঁপড়াহাওয়া, গানোয়ারিয়া এবং তোলা সালারগড়ের বিভিন্ন নিদর্শন প্রদর্শিত হচ্ছে। জানা গেল সিদ্ধার্থনগর জেলার বিভিন্ন স্থানের গভীরে মাটি খুঁড়লেই কিছু না কিছু প্রাচীন নিদর্শন পাওয়া যাচ্ছে। আরও খনন কার্য ও গবেষণার প্রয়োজন। পিঁপড়াহাওয়া থেকে আমরা দুপুর 2টো নাগাদ গোরখপুরের উদ্দেশ্যে যাত্রা করলাম। পথেই লাঞ্চ সারা হলো। আজ রাত্রি 8:50 আসানসোল এক্সপ্রেস ধরব। আমাদের পরবর্তী গন্তব্যস্থল গোরখপুরের গোরখনাথজির মন্দির। সন্ধ্যার মুখোমুখি আমরা গোরখপুর মন্দিরে পৌঁছলাম। বিরাট মন্দির চত্বর আলোকমালায় সেজে উঠেছে। প্রচুর ভক্তের সমাগম হয়েছে। সুন্দর রামচন্দ্রের ভজন চলছে। আমরা গিয়ে গোরখনাথজিকে দর্শন করে এলাম। তাঁর সাধন ক্ষেত্রের উপরেই এই মন্দির, তার নামই গোরখপুরের নাম। আশেপাশে অসংখ্য মন্দির, রাম সীতা, রাধাকৃষ্ণ, এমন বহু সুন্দর সুন্দর মূর্তি ও মন্দিরের স্থাপত্য দেখার মতো। এটি নাথ সম্প্রদায়ের মন্দির। এদের প্রথম গুরু হলেন শিব, তাকে বলা হয় আদিনাথ। গোরক্ষনাথ ছিলেন 11 শতাব্দীর এক সিদ্ধ পুরুষ। তার গুরু হলেন মৎস্যেন্দ্রনাথ। এরা শৈবতন্ত্র, বৌদ্ধ, যোগ এবং অদ্বৈত বেদান্তের সংমিশ্রণে তৈরি। এই সম্প্রদায়ের মধ্যে শরীরকে শক্তিশালী করার জন্য হঠযোগের প্রভাব খুব বেশি। নেপালের রাজপরিবারের সাথে এই মন্দিরের খুব সুসম্পর্ক। সেখান থেকে প্রতি বছর রাজপরিবারের সদস্যরা এই মন্দিরে পুজো দিতে আসেন। গোর্খা শব্দ, গোরখনাথ, গোরখপুর, এর সাথে যেন কেমন একটা মিল রয়েছে। মুসলিম আগ্রাসনের পর থেকেই এদের মধ্যে হিন্দু ঐতিহ্যকে রক্ষা করার জন্য শক্তিশালী সন্ন্যাসী সম্প্রদায় তৈরির ঝোঁক লক্ষ্য করা যায়। ইউপির স্বামী আদিত্যনাথ এই মন্দিরের মহন্ত ছিলেন। মূল মন্দিরের বাইরে অজস্র ঝলমলে দোকান, সেখানে নানা রকম লাড্ডু, প্রসাদ, গিফট আইটেম বিক্রয় হচ্ছে। আমরা সবাই মন্দির দর্শন করে যে যার বাড়ির জন্য কিছু কেনাকাটার খোঁজে মেতে উঠলাম। আজই আমাদের বাড়ি ফেরার পালা।